21শে জুলাই একটা আবেগ, একটা রাজনীতি, একটা ইতিহাস। কিন্তু আজকে 21শে জুলাইকে নিয়ে তৈরি হয়েছে একটা বিতর্ক। কলকাতা হাইকোর্ট সম্প্রতিকালে 21শে জুলাই নিয়ে একটি নির্দেশ দিয়েছে রাজ্য সরকারের প্রতি, তৃণমূল কংগ্রেসের প্রতি। আর আজকের এই ভিডিও সেই রায় নিয়ে, 21শে জুলাই তাৎপর্য নিয়ে, 21শে জুলাইয়ের ইতিহাস নিয়ে। আমি অ্যাডভোকেট ইমতিয়াজ কবির, সব সময় আপনার সাথে, আপনার 1993 সাল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৎকালীন কংগ্রেস ডাক দিলেন মহাকরণ অভিযানে। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সেই সময় সেই আন্দোলনের দাবি ছিল ভোটার কার্ড দেখাও, ভোট দাও। আর এই আন্দোলনে সেদিন পুলিশ অতর্কিতভাবে গুলি চালায় এবং সেই গুলিতে প্রাণ হারায় 13 জন তরতাজা যুবক ও যুবতী। এই ঘটনা বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটকে বদলে দেয়, আনে এক আমূল পরিবর্তন। তৃণমূল কংগ্রেস একটি দল থেকে শক্তিশালী ঐক্যবদ্ধ দলে পরিণত হয় এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে 21শে জুলাইয়ের গুরুত্ব, 21শে জুলাইয়ের পরিপন্থী বিভিন্ন ঘটনা একটা তাৎপর্যপূর্ণ অধ্যায়, যে অধ্যায় নিয়ে পরবর্তীকালে বিস্তারিতভাবে বলবো। কিন্তু আজকে এই ভিডিওতে এটুকুই আপনাদেরকে জানাতে চাইলাম যে 21শে জুলাইয়ের সাথে পশ্চিমবঙ্গের রাজনীতি কতটা ওতপ্রোতভাবে যুক্ত। 21শে জুলাই যে ঘটনা ঘটেছিল, যে শহীদরা প্রাণ দিয়েছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে, সেই ঘটনার ভিতের উপর দাঁড়িয়েই আজকে তৃণমূল কংগ্রেস শাসক দল হিসাবে পশ্চিমবঙ্গে আসীন। এবং এই শহীদের রক্তকে, এই শহীদের ত্যাগকে তৃণমূল কংগ্রেস ভোলেনি। তারা এই 21শে জুলাই দিনটিকে শহীদ দিবস হিসাবে পালন করে এবং সেদিন থেকে আজ অব্দি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী ক্ষুদ্র পরিসরে হোক বা বৃহত্তর পরিসরে হোক, এই লড়াই, এই আন্দোলনকে সম্মান জানিয়ে শহীদ দিবস চলবে চলবে চলবে। আর ঠিক এই কারণে 21শে দিবসের যে শহীদ সমাবেশ, তা কিন্তু একটা ক্ষুদ্র জায়গায় নেই। লাখো লাখো মানুষ সারা পশ্চিমবঙ্গ থেকে 21শে জুলাইয়ের জন্য, এই সমাবেশের জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। তার ফলে বিভিন্ন ধরনের যানজট তৈরি হয় এবং স্তব্ধ হয়ে ওঠে কলকাতা শহর। আর তাই নিয়েই আবেদন জমা পড়েছিল কলকাতা হাই। প্রতি বছর এই দিনে শহীদ দিবস পালন হয়। লাখো লাখো মানুষ সারা বাংলা থেকে এসে জমায়েত করে কলকাতায়। বিভিন্ন স্টেডিয়াম, বিভিন্ন অডিটোরিয়াম, সেগুলো ভরে ওঠে তৃণমূল সমর্থকদের জমায়েতে। তার কারণ তারা এসছে শহীদ দিবসে শহীদদের সম্মান জানাতে, শহীদের তর্পণ করতে। কিন্তু বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ে না যে এই সমাবেশ হলো সরকারি অর্থে, সরকারি সুবিধায় রাজনৈতিক জমায়েত। কিন্তু তৃণমূল কংগ্রেসের মত কি? তৃণমূল কংগ্রেস বলে 21শে জুলাই শহীদদের জন্য তৃণমূল কংগ্রেসের দেওয়া সম্মান, শহীদদের তর্পণে তৃণমূল কংগ্রেসের সমাবেশ। কিন্তু প্রশ্ন উঠছে, আজকে এই সমাবেশ শুধুই কি শ্রদ্ধায় গিয়ে দাঁড়িয়েছে, নাকি এটি রাজনৈতিক মহড়ার একটা উন্নত এবং বৃহৎ আকারের দেখনি মাত্র? 2025 সালে এই সমাবেশকে ঘিরে বেশ কয়েকটি আবেদন জমা পড়েছে কলকাতা হাইকোর্টে। এই অভিযোগগুলোর মূল অভিযোগই হলো যে এই সমাবেশ সরকারি খরচে একটি রাজনৈতিক সমাবেশ। আবার অন্য অভিযোগে বলা হয়েছে যে এই সমাবেশের ফলে শহরের যানজীবন পুরোপূর্ণভাবে বিনষ্ট হয়ে যায়, বিপর্যস্ত হয়। অভিযোগ এটাও বলছে যে এই সমাবেশের ফলে ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। এবং এই অভিযোগের শেষ এবং সব থেকে বড় অভিযোগ হলো এই সমাবেশের ফলে সরকারি কর্মীদেরকে নাকি জোর করে এই সমাবেশে আনা হয়। আচ্ছা বলুন তো, 2025 সালে যখন প্রত্যেক হাতে অ্যান্ড্রয়েড ফোন, প্রত্যেকের হাতে মুঠোফোন, তখন কি কাউকে জোর করে কোনো সমাবেশে আনা সম্ভব? তাহলে সেক্ষেত্রে তো মোবাইলের একটা ভিডিও ক্লিপ ভাইরাল করে দেবে এবং কালিমালিপ্ত করে দেবে এই পুরো সমাবেশকে। তৃণমূল কংগ্রেসের যে শহীদ দিবস, তা কালিমালিপ্ত হয়ে পড়বে। তার সঙ্গে আসি যানজটের ব্যাপারে। একটা বড় সমাবেশ যখন ঘটবে, পশ্চিমবঙ্গের ইতিহাসে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক মাটিতে বড় সমাবেশ এই প্রথম নয়। ব্রিগেড সমাবেশ সিপিএম এর আমলে বহু হয়েছে, কংগ্রেসের আমলেও সমাবেশ হয়েছে। সেই সময়গুলোতে কি যানজট বিনষ্ট হয়নি, বিপর্যস্ত হয়নি? অবশ্যই হয়েছে। আজকের যুগে এই যানজট নিয়ন্ত্রণের জন্য অনেক মডার্ন টেকনোলজি আছে, কিন্তু সেই সময় তো এই টেকনোলজি গুলোও ছিল না। তারপরেও ঐতিহাসিক বিভিন্ন সমাবেশের সাক্ষী থেকেছে ব্রিগেডের ময়দানে বাংলার মানুষ, বাংলার জনগণ। এবার আসি সরকার, শহরের সামাজিক জীবন বিপর্যস্ত হওয়া। একটা বড় সমাবেশ যদি করতে হয়, একটা এত বড় শহীদ দিবস যদি সংগঠিত হয়, তাহলে সেই ঘটনার প্রেক্ষাপটে একটু তো বিপর্যস্ত হবেই।
সেদিন কিন্তু যারা 1993 সালে যারা মহাকরণ অভিযানে গিয়েছিল তারা কিন্তু তাদের ব্যক্তিগত চাহিদার জন্য সেখানে যায়নি, এটা মনে রাখতে হবে আমাদেরকে। তারা সেদিন গিয়েছিল কেন? তারা সেদিন গিয়েছিল ভোটার কার্ড চাইতে। আজকে যে সচিত্র ভোটার কার্ড দেখিয়ে আমরা মোবাইলে সিম তুলি, আমরা জমি রেজিস্ট্রি করি, আমরা বিভিন্ন ধরনের সরকারি কাজে অনবদ্য হয়ে উঠেছে যে ভোটার কার্ড, এই ভোটার কার্ড চাইতে গিয়েছিল সেদিনকার মানুষগুলো। এবং সিপিএম গভর্নমেন্টের গুলিতে সেদিন 13টি তরতাজা প্রাণ সেদিনকে বিনষ্ট হয়ে গেছিল। আমি এখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সমর্থনে কিছু বলতে আসিনি, আজকের প্রেক্ষাপটে কোনো কথা বলবো না। কিন্তু সেদিনকে যে আন্দোলনটা হয়েছিল 1993 সালে, সেই আন্দোলন কিন্তু আমাদের জন্য ছিল, আপনার জন্য ছিল, আমাদের সকলের জন্য ছিল। সেই ভোটার কার্ডের উপর ভিত্তি করে আজকে ভুয়ো ভোটারদেরকে ধরা হচ্ছে, রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি হচ্ছে, এবং আমাদের জনজীবনে এই ভোটার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে। তাই সেদিনে সেই শহীদদের সম্মান দেয়া শুধু রাজনৈতিক কাজ নয়, এটা মানবিকতার কাজ। আমি নিজেও সেদিনকার সেই শহীদদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সমর্থন প্রদান করি এবং সম্মান জ্ঞাপন। কলকাতা হাইকোর্ট এই মামলাগুলির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে, জবাবদিহি চেয়েছে যে সরকারি কর্মচারীরা কিভাবে একটা ওয়ার্কিং ডেজে কোনো সমাবেশে গিয়ে অংশগ্রহণ করবে, প্রশ্ন এক। দ্বিতীয় প্রশ্ন কি, এই সমাবেশে সরকারি গাড়ি, সরকারি যানবাহন ব্যবহার করা হচ্ছে কিনা, খুব যুক্তিযুক্ত প্রশ্ন। প্রশ্ন তিন, এই সমাবেশের ফলে জনজীবন বা সাধারণ মানুষের জীবনের উপর যদি কোনো ব্যাঘাত ঘটে, যদি সেটা বিক্ষিপ্ত হয়, তাহলে সেক্ষেত্রে সরকারের কি স্ট্যান্ড পয়েন্ট আছে এবং সরকার কি ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে জনজীবনকে নর্মাল রাখার জন্য। এবার আসি একটু সংবিধানের কথায়। ভারতীয় সংবিধানের আর্টিকেল 19 কি বলেছে? আর্টিকেল 19 বলেছে আপনার কথা বলার অধিকার আছে, আপনার জমায়েত করার অধিকার আছে। সে সময় রাজনৈতিক হতে পারে, ধর্মীয় হতে পারে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশন কিন্তু আর্টিকেল 19 আমাদের মধ্যে বেঁধে দিয়েছে। এবং যারা সার্ভিস করে তাদের যে সার্ভিস কন্ডাক্ট রুল আছে সেখানেও কিন্তু সীমাবদ্ধ করা আছে সরকারি কর্মীদের রাজনৈতিক সমাবেশে অংশগ্রহণ করার বিষয়টিকে। এগুলোকে মাথায় রাখতে হবে। এবং সুপ্রিম কোর্ট 2013 সালে সুব্রমণিয়াম স্বামী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার একটা মামলায় বলেছেন যে সরকারি অর্থ, সরকারি রসাদন, সরকারি যানবাহন কোনো কিছু ব্যবহার করা যাবে না কোনো রাজনৈতিক গ্যাদারিং এর ক্ষেত্রে বা সেই রাজনৈতিক গ্যাদারিং এর প্রচারের ক্ষেত্রে। এবার আসি এই হাইকোর্টের জাজমেন্ট এবং শহীদ সমাবেশ নিয়ে মানুষের প্রতিক্রিয়া কি। অনেকে বলছেন এটা শাসক দলের শো অফ, শাসক দল তাদের শক্তি প্রদর্শন করতে চায় 21শে জুলাই। 21শে জুলাই সমাবেশ থেকে বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা সেগুলো ঘোষিত হয়, তাহলে শহীদদের প্রতি শ্রদ্ধা কোথায়? আবার অনেকে এটাও বলছেন যে এই সমাবেশ সরকারি অর্থ, সরকারি প্রসাধন ব্যবহার করে একটা রাজনৈতিক সমাবেশ, যেটা বেআইনি, অসাংবিধানিক। কিন্তু শাসক দল কি বলছে এবং শাসক দলের সমর্থকরা কি বলছে? তারা বলছেন যে 21শে জুলাই আমরা জমায়েত হই শহীদ দিবসে শহীদদের তর্পণ করার জন্য, শহীদদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য, এবং শহীদদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করা আমাদের অধিকার, আমাদের কর্তব্য। বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবে, তার কারণ আজকে প্রতিটা মানুষই রাজনৈতিক পরিচয় অনুযায়ী ডিভাইডেড হয়ে গেছে এবং এক একটা রাজনৈতিক দলের সমর্থক একাধিক ভাবে বিষয়গুলোকে দেখবে। কিন্তু আমি একজন আইনজীবী, আপনাদের ইমতিয়াজ কবির, আমি আইনি প্রেক্ষাপটে দু একটা কথা বলবো। একটা সমাবেশ করা এটা রাজনৈতিক দলের অধিকার। আজকে তৃণমূল কংগ্রেস শাসক দল, কালকে হয়তো তৃণমূল কংগ্রেস শাসক দল নাও থাকতে পারে, তাহলে সেদিন কি জনসমাবেশ হবে না? সেদিন কি সেই জনসমাবেশে মানুষের যে সাধারণ জীবনযাপন সে জীবনযাপন বিপর্যস্ত হবে না? রাজনীতি রাজনীতিক জায়গায় থাকুক, কিন্তু শহীদদের যে ত্যাগ, শহীদদের আমাদের ভোটার কার্ড পাওয়ার জন্য তাদের যে আত্মবলিদান, এই আত্মবলিদানকে ভুলি কিভাবে? হ্যাঁ, হতেই পারে এই সমাবেশে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের শক্তি প্রদর্শন করছে, কিন্তু অতীতেও শক্তি প্রদর্শিত হয়েছে, বর্তমানেও শক্তি প্রদর্শিত হচ্ছে, এবং ভবিষ্যতেও যদি কোনো রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের মসনদে বসে সেদিনও কিন্তু শক্তি প্রদর্শিত হবে। তাহলে একটা যে দলের যদি শক্তি থাকে তাহলে শক্তি প্রদর্শন করা অন্যায় কোথায়? তবে এটা সত্যি কথা যে সরকারকে অনেক বেশি ওয়াকিবহাল হতে হবে। ট্রাফিকের যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলোকে সুচারু রাখার জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে, ট্রাফিক ডিপার্টমেন্টকে পদক্ষেপ নিতে হবে। তার কারণ এটা তো সত্যি
যে শহীদ দিবসের সমাবেশ হবে, কিন্তু 100-তে 100 জন মানুষই কিন্তু এই শহীদ দিবসের সমাবেশে অংশগ্রহণ করবে না। তাদের স্বাভাবিক জীবনযাপন বিঘ্ন যাতে না হয় সেটা দেখার দায়িত্বও কিন্তু যারা সমাবেশ করছেন তাদের। 21শে জুলাই একটি রাজনৈতিক ইতিহাসের অধ্যায়। ইতিহাসের পাতায় 21শে জুলাই কিন্তু লেখা থাকবে। তার কারণ এই 21শে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে শুধু বাংলা উপকৃত হয়নি, উপকৃত হয়েছিল সারা ভারতবর্ষ। হাইকোর্ট যে প্রশ্নগুলো তুলেছে সেই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত লেজিটিমেট। আমি একজন আইনজীবী হিসাবে অনুরোধ জানাবো, 21শে জুলাই করাটা যেমন তৃণমূল কংগ্রেসের অধিকার, ঠিক তেমনি সাধারণের যানজীবন, যানজট সেগুলোকে কিন্তু রক্ষা করা এবং সচালু রাখাও শাসক দলেরই কর্তব্য। তাই এই অধিকারগুলোর সঙ্গে দায়িত্ব সেটাও কিন্তু পালন করতে হবে। আপনার কি মতামত? 21শে জুলাই আজকে রাজনৈতিক সমাবেশ, না এটা একটা শক্তি প্রদর্শনের মহড়া? আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের উত্তর দেবেন। আর এই ধরনের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিওতে কোনো নতুন টপিক নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।